কতজন দেখেছিলিস ফেসবুক পেজের পোস্টটা? 18ই মার্চ পাবলিশ করা ছিল, 18th of March। ব্যাপারটা হচ্ছে কি, ভালো করে ব্যাপারটা বুঝবি। আমাদের এই ক্যালকাটা হাইকোর্টের মানে একজন ল প্র্যাকটিশনার, আমি নামটা বলবো না এই রিজনের জন্য, বিকজ লাইভ চলছে এই মুহূর্তে, তো সেটা না বলাটাই বেটার। আমাদের ক্যালকাটা হাইকোর্টের একজন ল প্র্যাকটিশনার কোনো একটি ম্যাটারে বা কোনো একটা মামলার ক্ষেত্রে দাঁড়িয়ে কোর্টের সামনে মামলাটা নিজের ফেভারে আনার জন্য একটি ফলস এভিডেন্স পাবলিশ করেছিলেন, এবং এই একই অভিযোগে এই ভদ্রলোককে জাস্টিস হরিশ ট্যান্ডন আগে 50,000 জরিমানা করেছিলেন। অলরেডি এই ঘটনাটা মানে দিস ওয়াজ নাথিং নিউ, এটা আগেও ঘটেছে। জাস্টিস হরিশ ট্যান্ডন ইস্যুড 50,000 অ্যামাউন্ট অফ কম্পেনসেশন বা একটা ফাইন অ্যামাউন্ট হিসেবে চেয়েছিলেন ওনার থেকে। তো তারপরেও ওয়াইল দ্য ম্যাটার ওয়াজ সেটেলড আপ, বাট এই মোটামুটি মার্চ মাস নাগাদই এই ভদ্রলোক আবার সেম কাজ শুরু করলেন। কি করলেন? তিনি মামলাটা নিজের ফেভারে আনার জন্য একটা এমন ফলস এভিডেন্স দিয়েছিলেন যেটা উনি ভেবেছিলেন জাজেরা বুঝতে পারবেন না, জাজেস ওন্ট বি এবল টু ডিকটেট, যেহেতু এত মামলা রেগুলার বেসিসে শোনে। এবং এটার বেসিসে তোদের আমি কর্ণাটকা হাইকোর্টের চিফ জাস্টিসেরও একটা এক্সাম্পল আমি দিয়েছিলাম, যে সেকশন 11 CPC রেস জুডিকেটার উপরে। তো যাই হোক, ভালো কথা। তো হোয়াট হ্যাপেন্ড ইন দ্য মিন টাইম, এইভাবে ফলস এভিডেন্স দেওয়ার জন্য যখন জাজ জিনিসটাকে ক্যাচ করেন যে এটা ফলস, এটা এমন এভিডেন্স দেওয়া হয়েছে যেটা সত্যি নয়, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু তার ক্যারিয়ার অলমোস্ট কিন্তু ফিনিশড, বা তার ক্যারিয়ারের সিচুয়েশন যথেষ্ট বেশি একটা ক্রুশিয়াল জায়গায় পৌঁছে গেছে। বিকজ তুই যে মিথ্যে কথা বলছিস সেটা তো প্রমাণিত হয়ে গেল, ইউ আর লাইং ইন ফ্রন্ট অফ দ্য কোর্ট। তার মানে দিস উইল ফল আন্ডার দ্য ক্যাটাগরি অফ সেকশন 191 পিজিউরি, যেটা আমি আগের দিন তোদের আইপিসিতে পড়াচ্ছিলাম। এবার এটার সাথে সাথে আরেকটা বিষয় বুঝতে হবে যে ইন্ডিয়ান পেনাল কোডে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকশন আছে, দ্যাট ইজ সেকশন 192, 192। সেকশন 192 এটাকে নিয়েই কথা বলছে যে ফ্যাব্রিকেটিং ফলস এভিডেন্স। এবার এটা বোঝার আগে একটু ব্যাক সাইডটা বোঝ, তাহলে অনেকটা সুবিধা হবে বুঝতে। ধর আজকে কোনো একটা সিচুয়েশন অ্যারাইজ করলো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? ধর আজকে একটা সিচুয়েশন অ্যারাইজ করলো। তা একটা সিচুয়েশন কখন অ্যারাইজ করে? যখন কিছু মানুষের তার ভেতরে একটা অ্যাক্টিভ রোল থাকছে। কেউ যদি আজকে মার্ডার হয়, তাহলে এটা তো একদম নিশ্চয়ই প্রমাণিত যে কেউ না কেউ মার্ডারটা করেছে। হ্যাঁ, কে করেছে সেটা হয়তো তদন্ত সাপেক্ষ বা আন্ডার ইনভেস্টিগেশনের মাধ্যমে পরবর্তী দিনে প্রমাণিত হয়ে বেরিয়ে আসবে যে হু অ্যাকচুয়ালি কিল দ্য বয় অর হু অ্যাকচুয়ালি কিল দ্য গার্ল। আমি কোন অ্যাঙ্গেল থেকে বলছি বুঝে নেয়, এর বেশি ডিটেলসই যাবো না, লাইভে আছি যেহেতু। তাহলে সেটা তো পরে প্রমাণিত হবে। এবার ইনভেস্টিগেশনের একটা রোল আছে নিশ্চয়ই। তাহলে ইনভেস্টিগেশন আমরা কোথায় পাবো জানা আছে? হোয়ার এক্স্যাক্টলি উই উইল ফাইন্ড আউট দ্য ইনভেস্টিগেশন পার্ট। যে এফআইআর এর পর যে পুলিশ ইনভেস্টিগেশন করে, যে ডিটেল এভিডেন্সগুলোকে জোগাড় করার জন্য, সেই ইনভেস্টিগেশন কোথায় আছে জেনে রাখো। সিআরপিসি সেকশন আন্ডার সেকশন 154 to 176 আছে, 154 থেকে 176 অব্দি, 154 to 176। ইনভেস্টিগেশনের সমস্ত জিনিসটা এনকোয়ারি করে বা পুরো ব্যাপারটা ঘেটে এভিডেন্সগুলোকে বের করা যাবে। ভালো কথা। এই যে ইনভেস্টিগেশনের জায়গাটা হলো, এই ইনভেস্টিগেশনটার পর যে এভিডেন্সগুলো তৈরি হচ্ছে, সেই এভিডেন্সগুলো আলটিমেটলি রাখার প্রয়োজনটা কোথায়? এভিডেন্সের প্রয়োজন কোথায়? যাতে সেটার উপরে বেস করে কোর্ট কোনো একটা ইনফারেন্স ড্র করতে পারে। ইনফারেন্সও বলতে পারি বা ইন আদার ওয়ার্ডস বলতে পারি কনক্লুশন। একটা যাতে কোনো কনক্লুশন কোর্ট ড্র করতে পারে, এটাই তো মেন উদ্দেশ্য। তা এই যে কনক্লুশনটায় আমি পৌঁছাবো, তার আগে যদি এভিডেন্সটাকে আমি ডিস্ট্রয় করে দিই, বা যদি এভিডেন্সটাকে আমি ট্যাম্পার করে দিই কোনো অবস্থাতে, অর্থাৎ এভিডেন্সটার ভেতরের যে এভিডেন্সিয়ারি ভ্যালু সেটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এভিডেন্সের যে মেরিট বা যে তার ক্ষমতা, সেই ক্ষমতাটা কি এক জায়গাতে থাকবে না ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে? ক্ষমতাটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই নষ্ট হয়ে যাওয়া এভিডেন্সটাকে যদি আমি কোর্টের কাছে নিয়ে গিয়ে রিপ্রেজেন্ট করি, কোর্ট সেখান থেকে কি কোনো প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে বা কোনো প্রপার জাজমেন্ট দিতে পারবেন, না একটা ভুল জাজমেন্ট পাস করবেন? ভুল জাজমেন্ট আসবে, তাই তো? তাহলে এই গোটা ঘটনাটাকে আটকাবার জন্য আমার নিশ্চয়ই এমন কোনো জায়গা থাকা দরকার, যে জোনটা আমাকে যদি এই ধরনের কোনো আমি কাজ করি, বিং অ্যান অ্যাডভোকেটও যদি আমরা কেউ করি, তাহলে সেটাকেও যদি কেউ আটকাতে পারেন। কারণ আটকানোটা কিন্তু খুব প্রয়োজনীয়। ফর এক্সাম্পল দেখবি, যখন আমি 18 মার্চে এই ঘটনাটা ফেসবুক পেজে পোস্ট করেছিলাম, সেখানে লাস্টে আমি একটা লাইন লিখেছিলাম, দ্যাট ডোন্ট ট্রাই টু ফলো দ্য বলিউড আর টলিউড মুভিজ,
বিকজ যদি এটা আমরা ফলো করি আওয়ার এন্টায়ার ক্যারিয়ার উইল বি ফিনিশড। অ্যান্ড ওয়াই আই রিটেন, আমি কেন এটা লিখেছিলাম ভালো করে বিষয়টা ব্যাক। যদি বলিউড মুভিজ ফলো করিস বা টলিউড মুভি ফলো করিস, দেখবি আইন নিয়ে ব্যাপারটা যখনই কোনো একটা ম্যাটার আসে, সেই লিগাল ম্যাটারটায় যারা সিনেমাটা বানান তারা 90%ই অশিক্ষিত ব্যক্তি, সে নিয়ে কোনো ডাউট নেই। 90%ই তারা আনএডুকেটেড পার্সন, অন্তত আইনের ব্যাপারে। কারণ আইনের ব্যাপারটা যারা আইনের লোক তারা সব থেকে ভালো জানবেন। অ্যাটলিস্ট টেকনিক্যাল ঘাতঘাতগুলো যারা লিগাল ফিল্ডে বিলং করেন তারা ছাড়া তো নিশ্চয়ই কেউ পারবেন না। হ্যাঁ, এখনকার দিনে অনেকে লয়ার্স না হয়ে ল পেপার্স পড়া, সেটা আলাদা ইস্যু, সেটা ডিফারেন্ট ফ্যাক্টর, সেটাতে আমরা ঢুকছি না। কিন্তু যে লোকটা লিগাল ফিল্ডে বিলং করে সে নিশ্চয়ই জানে যে এভাবে ফলস কিছু রিপ্রেজেন্ট করলে যদি আমি ধরা পড়ে যাই তার পরিপ্রেক্ষিতে কি দাঁড়াবে। দেখবি ছোটবেলা আমরা একটা সিরিয়াল দেখতাম কেডি পাঠকের, মনে আছে, আদালত বলে। তো সেখানেও দেখবি অনেক ক্ষেত্রে ফলস এভিডেন্স ইউজ করে, মিথ্যে সাক্ষী ইউটিলাইজ করিয়ে জিনিসটাকে বের করে নিয়ে যাওয়া, এগুলো আমরা জেনারেলি দেখেছিলাম। এবার এগুলো যে রিয়েলিটিতে একদমই হয় না সেটা আমি বলছি না, কিন্তু সেটা 0.5% বা 1%। কেননা মিথ্যেটা যদি একবার ধরা পড়ে যায় তোর লাইসেন্স টু প্র্যাকটিস সেটা তো রেস্ট্রেন্ট করে দেবে কোর্ট। যদি তুই মিথ্যে কোনো জিনিসকে কোর্টের সামনে রিপ্রেজেন্ট করিস, কোর্ট কিন্তু তোর প্র্যাকটিসিং লাইসেন্সকে সাসপেন্ড করে দিতে পারে, টেম্পোরারিলিও করে দিতে পারে, পার্মানেন্টলিও করে দিতে পারে। কারণ যদি কোর্টের মনে হয় যে তোর অ্যাক্টিভিটি ফলস, তাহলে সেটার এগেনস্টে কোর্টের কিন্তু ডিসক্রিপশনারি পাওয়ার আছে বার কাউন্সিলকে রেকমেন্ড করে তোর লাইসেন্স টু প্র্যাকটিসটাকে সাসপেনশন করে দেওয়ার। যার জন্য এই ফলস এভিডেন্সের রেসপেক্টিভ একটা খুব দামি প্রভিশন আছে আমাদের ইন্ডিয়ান পেনাল কোডের ভেতরে, সিআরপিসির ভেতরে, এবং ভবিষ্যতে এটা পড়বি এভিডেন্স অ্যাক্টের ভেতরে। সেটাকে বলে ফলসাস ইন উনো, ফলসাস ইন ওমনিবাস। এর মানে কি? ফলস ইন ওয়ান থিং, ফলস ইন এভরিথিং। যদি কোনো একটা জায়গাতে কোর্ট এটা বুঝতে পেরে যায় যে তুই এমন একটা জিনিসকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছিস যেটা ফলস ইন নেচার, কোর্ট সেটার উপরে বেস করে প্রিজিউম করে নেবে তুই মিথ্যে কথাই বলবি এরপরে। যার একটা মিথ্যে একবার ধরা পড়ে যায় তার কিন্তু আর তাকে আমরা কেউ ট্রাস্ট করতে পারি না, কারণ এটাই ব্যাকগ্রাউন্ড প্রসেসে চলবে, সে লোকটা মিথ্যে কথাই বলছে, তাই তো? তাহলে ফলসাস ইন উনো, ফলসাস ইন ওমনিবাস, এটা লিখে নিতে পারো। ফলসাস ইন উনো, ফলসাস ইন ওমনিবাস মানে কি বললাম? ফলস ইন ওয়ান থিং, লিখে নে এটা, ফলস ইন ওয়ান থিং, কমা, ফলস ইন এভরিথিং। সুতরাং ইন ফিউচার, আচ্ছা লিখে নে আগে, এটা লিখে নে আগে, ল্যাটিন ম্যাক্সিম কোনটা? ওমনিবাস, OMNI BUS। ফলসাস ইন উনো, ফলসাস ইন ওমনিবাস। এবার এর জন্য আমার সবার প্রথম তোদের কাছে রিকোয়েস্ট, ইন ফিউচার যখন ল প্র্যাকটিস শুরু করবি, এখন হয়তো কিছু কিছু করে অল্প অল্প করে করছিস, এমন কিছু রিপ্রেজেন্ট কোর্টের কাছে করবি না যেটা মিথ্যে। যদি অ্যাকিউরেটিভ ওয়েতে শিওর না থাকিস কোনো একটা ব্যাপার সম্পর্কে, মামলাটা নেওয়ার আগে 3 বার ভেবে দেখবি যে এটা নিলে যদি আমি রিপ্রেজেন্ট উল্টোভাবে করি তার কনসিকুয়েন্সেস কী হতে পারে। বিকজ প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর, রিমেম্বার দ্যাট অল দ্য টাইম। কিন্তু তা সত্ত্বেও তো দেখবি যে নিশ্চয়ই এরকম কোনো ঘটনা থাকে যেখানে দাঁড়িয়ে কিছু কিছু অ্যাডভোকেটস নিশ্চয়ই এই ইভিল প্র্যাকটিসটা করেন, যে ফলস এভিডেন্স কোর্টের সামনে রিপ্রেজেন্ট করবো, মামলাটা জিতে বেরিয়ে যাবো, ক্লায়েন্টের থেকে টাকা পাবো। করেন তো নিশ্চয়ই, তাহলে কেউ না কেউ নিশ্চয়ই করেন, সবাই করেন না। আচ্ছা, এবার আমাকে আরেকটা কথা বল, পোস্টটা ওই 18ই মার্চের ফেসবুক পোস্টটা কে কে দেখেছিলিস? হাউ মেনি অফ ইউ হ্যাভ সিন? আচ্ছা, তুই দেখেছিলিস, তুইও দেখেছিলিস, দুজনে তোরা দেখেছিলিস, স্ট্যাটাসও দিয়েছিলাম। আচ্ছা ভাই, তোর কোনো জায়গাতে এরকম পড়ে মনে হয়েছিল আমি সেখানে কোনো জাজেদের থ্রেট করেছিলাম? ডিড ইউ রিয়েলি ফিল দ্যাট আই থ্রেটেন্ড এনি জাজ, বা কোনো জুরি মেম্বারকে আমি থ্রেট করেছিলাম হাইকোর্টের? মনে হয়েছিল এরকম? তাহলে আমি একবার পোস্টটা বরঞ্চ পড়ে শোনাই তোদের, তাহলে ব্যাপারটা আর একটু ইজি হবে ডিকোড করা, কারণ একটু দরকারি আছে বিষয়টা। কারণ ফ্যাব্রিকেশন অফ ফলস এভিডেন্স যখন পড়ছি সবটাই তো ভেরিফিকেশন করে জানতে হবে না আজ আদৌ কতটা ঢপ আছে আর কতটা সত্যি আছে। পুষ্পি পড়েছিলিস তো? মনে হয়েছিল কোথাও আমি থ্রেট করেছিলাম কোনো জাজকে? না কিছু অশিক্ষিত মূর্খদের মনে হয়েছিল পড়ে আমি নাকি জাজেদেরকে শাসিয়েছি। আমি একটু এই পোস্টটা একটু পড়ে শোনাই, যারা শুনিসনি তাদেরকেও বলছি একটু শুনে নে। এটা 18 মার্চ আমার ফেসবুক পেজ অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলালে বড় বড় করে দেওয়া আছে, এখন অবধি অ্যাভেলেবেল, পোস্ট ডিলিট করতে হয়নি আমাকে। দেখ, those who are practicing or interested to practice in future, let me remind them one thing very properly. The division bench of Honorable Justice Devanshu Bosak of Calcutta High Court has initiated criminal proceedings under surveillance of Registrar General
against one of the advocate of our High Court because that person has misled the court by fabricating false evidence, which is a criminal offence under section 191 IPC. And division bench has directed the Bar Council of West Bengal to initiate disciplinary actions against that advocate. So be very careful in future or even in practice life. Don't try to follow Bollywood or Tollywood movies by which way you can face these kinds of issues in your career. Written by Arindam Kanjilal, advocate, Calcutta High Court. কোথায় মনে হলো রে বাবা যে আমি কোনো জাজকে শাসিয়েছি এখানে? আমি তো মেনলি করেছিলাম যাতে ল স্টুডেন্টদের অ্যালার্ট করা যায়। তো এখানে দাঁড়িয়ে কোনো জুডিশিয়ারি মেম্বারকে আমি শাসিয়েছি বা থ্রেট করেছি বলে মনে হলো? ডিড ইউ রিয়েলি ফেল্ট? অফকোর্স নট। কিছু অত্যাধিক শিক্ষিত ব্যক্তির মনে হচ্ছে আমি নাকি তাদের থ্রেট করেছি, জুডিশিয়ারি মেম্বারদের। আমি জানি না, বিশ্বাস করো, আমি সত্যি, আমার পুঁজি কম, আমি বুঝি কম, আমি জানি না কোত্থেকে মনে হয়েছে। হ্যাঁ সিরিয়াসলি, আমার পুঁজি কম, আমি বুঝি কম, আমি একটু কম বুঝি। ফলস আছে ইন উনো, ফলস ইন ওয়ান থিং, ফলস ইন এভরিথিং, এটা মাথায় রাখবি। এবার ধর আজকে আমি একটা ওভারঅল একটা প্ল্যাটফর্মকে ড্রপ করার চেষ্টা করছি। ধর আজকে কোনো অবস্থাতে একটা মার্ডার হলো। মার্ডারের সেকশন কত মাসুদ ইন্ডিয়ান পেনাল কোডে? সেকশন 300। আন্ডার সেকশন 300 অ্যান্ড 302-তে কি আছে? পানিশমেন্টটা আছে। ভেরি গুড। অলওয়েজ মাথায় রাখবি যখন 300 থাকবে তার সাথে সেকশন 302টাও অ্যাড হবে। এবার ধর একটা মার্ডার হলো, কি হলো বল, কোনো ইস্যু কি হয়েছে? আচ্ছা আচ্ছা, ফলস ইন ওয়ান থিং, ফলস ইন এভরিথিং, ঠিক আছে। ধর আজকে একটা মার্ডার হয়েছে, সত্যি কথাই। মার্ডারের সেকশন আমরা জানি 300, রেড উইথ সেকশন 302। এবার মার্ডারটার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে একটা FIR, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট লঞ্চ হলো। FIR এর সেকশন কত মমিতা? হ্যাঁ, সেকশন 154 সাবসেকশন 1 অফ CRPC। FIR একটা লঞ্চ হচ্ছে সেকশন 154 সাবসেকশন 1 অফ CRPC। আমি যাচ্ছি না অতটা ইন ডেপথে, অতটা যদি বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। দেখ, প্রথম কথা হচ্ছে FIR CRPC তে কোথাও মেনশন নেই, 154(1)এও মেনশন নেই, প্রসেসটা মেনশন আছে। FIR এর কাজ কি? কন্ট্রাডিক্ট করা। FIR এর মেন কাজ হচ্ছে হয় কন্ট্রাডিক্ট করা অথবা করোবোরেট করা। কি করা বললাম? কন্ট্রাডিক্ট বা করোবোরেশন, তাই তো? এবার ডাইরেক্টলি FIR এর প্রসেসটা কোনো অবস্থাতেই CRPC তে তুই পাবিও না, কিন্তু প্রসেসটা মেনশন আছে, ডেফিনেশনাল অ্যাপ্রোচ নেই। এটা একটা বড় সড়ো কোয়েশ্চেন অফ ফ্যাক্ট, এটা আমি অস্বীকার করি না। ঠিক আছে, কাজ মিটে যাচ্ছে, দ্যাট উইল বি মোর দ্যান এনাফ। যাই হোক, একটা FIR লঞ্চ হলো। এবার FIR এর পরের স্টেপ কি আছে? না, FIR যার এগেনস্টে হয়েছে, আচ্ছা মার্ডার কি কগনিজেবল অফেন্স না নন কগনিজেবল অফেন্স? সিরিয়াস অফেন্স না নন সিরিয়াস অফেন্স? সিরিয়াস অফেন্স। তাহলে সিরিয়াস অফেন্সকে আমরা কি বলি? কগনিজেবল অফেন্স। তাহলে মার্ডার ইজ আ কগনিজেবল অফেন্স, আমরা ইন শর্ট লিখছি কগ অফ। FIR এর পর যার এগেনস্টে FIR তাকে কি করবে পুলিশ? অ্যারেস্ট করবে। ভেরি গুড। তাহলে FIR এর পর অ্যারেস্ট অফ দ্য অ্যাকিউজড। কোন সেকশনের আন্ডারে? জেনে রাখ, এটা জানবি না, সেকশন 41 CRPC, জেনে রাখ এগুলো। আন্ডার সেকশন 41 অফ CRPC অ্যারেস্ট করে যে পার্সন অ্যারেস্ট করবে, যদি ধর গভর্নমেন্ট পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পুলিশ অ্যারেস্ট করবে বা যেই অ্যারেস্ট করুক, অ্যারেস্ট করার পর কি হবে? তাকে নিজের কাস্টাডিতে নেবে পুলিশ, নিয়ে ইনভেস্টিগেশন করবে। এবার একটু আগে আমরা ইনভেস্টিগেশনের সেকশন পড়েছি, কত হবে? একটু আগেই পড়ালাম, এক্ষুনি পড়ালাম একটু আগে। ভেরি গুড। ইনভেস্টিগেশন হবে আন্ডার সেকশন 154 টু 176 অফ CRPC। ইনভেস্টিগেশন থেকে কি বেরোবে? লাস্টে তুলিস একেবারে, এখনো অনেকটা প্রসেস দেরি আছে, শেষে তুলিস ছবিটা। ইনভেস্টিগেশনের পরে কি বেরোবে? এভিডেন্স বেরোবে। আমরা ডাইরেক্ট এখানে এভিডেন্স শব্দটাকে ইউজ করব না, আমরা এখানে বলবো ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্ট্যান্সেস। ঠিক আছে, উই উইল স্টেট দ্যাট ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্ট্যান্সেস। ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্ট্যান্সেসের মাধ্যমে কি হতে পারে? বেসিক্যালি ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্ট্যান্সেসকে কিন্তু কোলাবোরেটিভ ওয়েতে এভিডেন্সই বলা হয়, কিন্তু আমরা সেটাকে ডাইরেক্ট ইউজ করছি না, কারণ ইনভেস্টিগেশনে যে ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্ট্যান্সেসগুলো বেরোবে সেটা সবসময় অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে, আবার
ডিসঅ্যাপ্রোপ্রিয়েটও হতে পারে, আবার অ্যাপ্রোপ্রিয়েটও হতে পারে, সেটা ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন অফ ফ্যাক্ট, সেটা পরিস্থিতি অনুযায়ী ডিপেন্ডেন্ট। পরের কথা পরে, ফ্যাক্ট অ্যান্ড সার্কামস্ট্যান্সেস অথবা ব্র্যাকেটে আমরা চাইলে লিখতে পারি এভিডেন্স হিসাবে। ঠিক আছে, আমরা লিখলাম এভিডেন্স হিসাবে। এর পরের কাজ কার? ইনভেস্টিগেশন তো হয়ে গেল। ইনভেস্টিগেশনের জেনে রাখবি ভালো করে, এটা সারা জীবন মাথায় রাখবি, যদি ক্রিমিনাল ল প্র্যাকটিস করতে চাস এবং ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড ক্রিমিনাল লয়ার, লোয়ার কোর্টটা আগে 3 বছর প্র্যাকটিস করতেই হবে, তারপরে ডিস্ট্রিক্ট কোর্ট মিনিমাম 2 বছর প্র্যাকটিস করতে হবে, মিনিমাম, ক্রিমিনাল বলছি আমি, তারপর কিন্তু হায়ার কোর্ট। মানে অনেকে দেখবি শুরু করবে ক্রিমিনাল প্র্যাকটিস হায়ার কোর্ট থেকে। আমার কাছে এটা অ্যাপ্রোপ্রিয়েট নয় এই রিজনের জন্য, কারণ ট্রায়াল কোর্টের প্রসিডিংসটা না শিখলে তুই হাইকোর্টকে সামলাতেই পারবি না, কারণ হাইকোর্ট ইজ এ ডিফারেন্ট চাঙ্ক আর ট্রায়াল কোর্ট ইজ এ ডিফারেন্ট চাঙ্ক, দুটোর মাঝখানে ডিফারেন্স আছে। ব্যাপারটা বুঝলি? এবার এটা মাথায় রাখবি, এই যে ফ্যাক্টস অ্যান্ড সার্কামস্ট্যান্সেসের জায়গাটা ক্লিয়ার আপ হলো, এটার মাধ্যমে কি সব শেষ? মানে ম্যাটার কি এখানে ক্লোজড হয়ে গেল? সেটা তো নয়। তাহলে এর পরে কি হবে? কেন অ্যাকিউজ হাইকোর্টে করছে যাবে? ক্রিমিনাল ম্যাটার কি ডাইরেক্ট হাইকোর্ট থেকে শুরু হয় না লোয়ার কোর্ট থেকে শুরু হয়? লোয়ার কোর্ট থেকে শুরু হয়। তাহলে যে জুরিসডিকশনে ঘটনাটা ঘটেছে সেই জুরিসডিকশনে লোয়ার কোর্টে কি শুরু হবে? ট্রায়াল শুরু হবে। তো ট্রায়ালে শুরু হবে। এবার যেটা বলছিলাম আগে ভালো করে বল, সারা জীবন এটা মাথায় রাখবি, ইনভেস্টিগেশনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উইং হিসাবে কাজ করে কেস ডায়েরি। কি বললাম? কেস ডায়েরি। লিখে নিতে পারি সেটা। ইনভেস্টিগেশনের সব থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কেস ডায়েরি। কেস ডায়েরিতে কি থাকে? ইনভেস্টিগেশন থেকে কি পাওয়া গেছে তার ডিটেল ইনফরমেশন, কোন কোন স্টেটমেন্ট নেওয়া হয়েছে, কার কার স্টেটমেন্ট পুলিশ নিয়েছে, আসবো সেই স্টেটমেন্ট রিটেন থাকবে কেস ডায়েরিতে, কি ঘটেছিল সেটা লেখা থাকবে কেস ডায়েরিতে, কারা কারা উইটনেস আছে সেটাও লেখা থাকবে কেস ডায়েরিতে। এই ডিটেল ইনফরমেশনগুলো কেস ডায়েরিতে পড়বে। বল। না, ইনভেস্টিগেশন রিপোর্ট হচ্ছে চার্জশিট, ফাইনাল রিপোর্ট সেকশন 173 সিআরপিসি, যেটা ফাইনালে যাবে। ওটা অনেক দেরি আছে, এটা তো প্রিলিমিনারি এনকোয়ারি। এখনই যদি আমি ফাইনাল রিপোর্ট করে দিই বা যদি ডিটেল রিপোর্ট এখানেই পাবলিশ করে দিই, ওটা ফাইনাল রিপোর্ট। চার্জশিট হচ্ছে অলওয়েজ দ্য ফাইনাল রিপোর্ট। ইয়েস, এটা দিস ওয়াজ জাস্ট দ্য প্রিলিমিনারি ইনভেস্টিগেশন। কেস ডায়েরি ইনক্লুড করা হলো, এর ভেতরে কি থাকছে, গোটা মামলাটা ডিটেল ইনফরমেশনটা রিলোকেটেড থাকলো, হলো। এবার এই ম্যাটারটা ফ্যাক্ট অ্যান্ড সার্কামস্ট্যান্সেসকে এক জায়গাতে করে কোর্টের কাছে শুরু হবে হচ্ছে ট্রায়াল, কোর্ট ট্রায়াল। এবারে কনস্টিটিউশন অফ ক্রিমিনাল কোর্টস অ্যান্ড অফিসেস, মানে কোন কোর্টের কতটা অথরিটি আছে বা কোন কোর্ট কতটা পানিশমেন্ট দিতে পারে বা কোন কোর্টে অ্যাকচুয়ালি কোন জুরিসডিকশন, সেটা আমরা কোথায় পাবো? এটাও জেনে রাখ, সিআরপিসি চ্যাপ্টার 2 সেকশন 6 to 25A তে পাবো। কোথায় পাবো? সিআরপিসি চ্যাপ্টার 2 সেকশন 6 to 25A। খুলে দেখবি বড় বড় করে লেখা আছে কনস্টিটিউশন অফ ক্রিমিনাল কোর্টস অ্যান্ড অফিসেস, হলো। এটাতে আমরা একটা ডিটেল পাবো যে কোন কোর্ট কোন জুরিসডিকশন থাকতে পারে বা কার অথরিটি কতটা, এটা আমরা পাবো। সেকশন 6 to 25A সিআরপিসির, 6 to 25A অফ সিআরপিসি, হলো। এবার যখন ট্রায়ালটা শুরু হবে, সেই ট্রায়ালের দেখবি স্পেসিফিক্যালি ট্রায়ালের সিআরপিসিতে 4টে ডিভাইডেশন থাকে। এগুলো পরে পড়বি তোরা, আমি জাস্ট এখন এই রিজনের জন্য বলছি বিকজ তোদের এটা একটু ফ্যামিলিয়ার করিয়ে দেওয়া ক্রিমিনালটার সাথে। ইন্টারেস্টিং লাগছে না? ইন্টারেস্ট আছে না? এই ঘটনাটাই যদি সিভিলে তুই যাস তোর তখন একটু একটু হলেও বোর্ড লাগবে, কারণ সিভিল একটু বোরিং, এটা আমি এগ্রি করি নিজেও, যার জন্য একটু বিরক্তি লাগে, বাট ক্রিমিনাল ইজ অলওয়েজ ইন্টারেস্টিং। যাই হোক, সিআরপিসিতে এই যে ট্রায়ালের টোটাল 4টে উইং থাকে, সেশন ট্রায়াল, সামারি ট্রায়াল, ওয়ারেন্ট ট্রায়াল, আর একটা আমি ভুলে গেছি, এই মুহূর্তে মনে পড়ছে না, দেখে নিচ্ছি। এই মুহূর্তে আই কান্ট রিকল, আমি দেখে নিচ্ছি একটু। সেশন ট্রায়াল, সামারি ট্রায়াল, ওয়ারেন্ট ট্রায়াল, আর একটা আমার এই মুহূর্তে অনেস্টলি বলছি ফারজানা মনে পড়ছে না। হিউম্যান মাইন্ড, ভুলে যেতেই পারি, খুব সমস্যার বিষয়টা, কিন্তু আমার ইউজুয়ালি ভুলটা হয় না। ঠিক আছে, ভুলে গেছি আজকে। ওয়ারেন্ট ট্রায়াল বলে দিচ্ছি, আরেকটা জিনিস একটু টাইমে বলে দিচ্ছি। হ্যাঁ, সামন ট্রায়াল, সামন কেসেস, রাইট, সামন কেসেস, সামন কেসেস ট্রায়ালস। আমার এটা মাথা থেকে বেরিয়ে গেছিল। ঠিক হ্যাঁ, হিউম্যান মাইন্ড, আমিও ভুলতে পারি, এরকম তো কোনো ব্যাপারই, সব কিছু রাখতেই হবে সবসময়। এই যে 4টে ট্রায়াল, এই ট্রায়ালের মাধ্যমে এই কেসটা কোর্ট এবার জাজমেন্ট পাস করবে। এবার কোর্ট জাজমেন্ট পাস করার আগে তার আগে অনেকগুলো স্টেপ থাকবে,
যে অ্যাকচুয়ালি যে অ্যাকিউজড সে যদি প্লি বার্গেন করতে চায়, যাই করুক, যদি প্লি বার্গেনিং মানে যেখানে আমি নিজে গিল্টি প্লিড করছি যে ইয়েস আই প্লিড গিল্টি, আমি নিজের অপরাধ স্বীকার করছি, এতে সাজাটা কিন্তু একটু কমে যায়। এটাও আসবো, সেটা অনেক দেরি আছে, সেটা সিআরপিসিতে পড়বি। এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে সব দিক খতিয়ে দেখে তারপরে কোর্ট একটা জাজমেন্ট দেবে, তাই তো? তাহলে আমরা মিডিল পার্টটাকে স্কিপ করছি, এখানে উইটনেসের ট্রায়াল বা স্টেটমেন্ট রেকর্ড করে এই জোনটাকে আমরা ছাড়ছি। আমরা এখানে ডাইরেক্ট লিখলাম হচ্ছে ধর জাজমেন্ট, কিন্তু এর মাঝখানে কিন্তু অনেকগুলো পার্ট থাকে। লেট মি অ্যাসিওর ইউ ওয়ান থিং ভেরি প্রপারলি, এর মাঝে অনেকগুলো পার্ট থাকে। ক্রস এক্সামিনেশন, লিড কোয়েশ্চেন হচ্ছে কিনা, স্টেটমেন্ট রেকর্ড করানো উইটনেসদের, যারা যারা অ্যাকিউজ আছে তার কি স্টেটমেন্ট আছে, সব মিলিয়ে তারপরে জাজমেন্ট আছে। সেটা আরেকদিন হবে, কারণ এটা অনেক বড় প্রসেস আর এটা এখানে শেখানো যায় না। এটার জন্য কোর্ট প্র্যাকটিস ইজ ম্যান্ডেটারি। যার জন্য বলি ফার্স্ট সেমিস্টার না হলে অন্তত থার্ড সেমিস্টার থেকে আলতো আলতো করে প্র্যাকটিসটা শুরু করা দরকার। বা প্র্যাকটিস বলাটা ভুল, ইন্টার্নশিপ করাটা দরকার। কারোর সাথে থেকে থেকে জায়গাটা জাস্ট অবজারভেশন করাটা দরকারি। আমি ডাইরেক্টলি বলি ভাই তোকে এক্ষুনি নেমে পড়তে হবে লোটা কম্বল গুটিয়ে, সেটা নয়, তাহলে পড়াশুনো লাটে উঠে যাবে। কিন্তু শুধু পড়াশুনো করব, কোর্ট যাব না, এই ধারণাটা কিন্তু ভুল। এই ধারণাটা আগেকার দিনে চলতো, কিছু কিছু মানুষের এখন অব্দি ধারণাটা আছে যে কি শিখলে, শেখাটা তখনই তুই প্রপারলি বুঝতে পারবি যখন তুই কোর্টে যাবি। কারণ আমাদের এখানে পড়াশুনোর ক্লাসের টাইমিং হচ্ছে 20%, 80% কিন্তু কোর্টের ওপরে। যে পার্সেন্টটা কোর্ট প্রসিডিংসটা জানে, দেখ এগুলো যে আমি তোদের এত কিছু লেখালাম, আমাকে কোনো কিছু রেফার করতে হয়েছে? ডু আই হ্যাভ টু রেফার এনি বুক? কারণ এটা আমার মাথায় ক্রোনোলজিক্যালি আছে, যেহেতু আমি নিজে প্র্যাকটিস করি। প্র্যাকটিসটা যার জন্য করবি, আর যেহেতু ফোর্থ সেম হয়ে গেছে, সপ্তাহে একটা দিন করে অন্তত কোর্ট যাবি। আর প্লিজ, এটা আমার আর্নেস্ট রিকোয়েস্ট, গ্রুপ বেঁধে না যাবি না। ওই ও যাচ্ছে আমিও যাব, আমি যাচ্ছি ও যাবে, এই গ্রুপিজম কালচারটা বন্ধ করতে হবে। একা যাবি। যদি কোর্ট প্রসেস শিখতে হয়, যদি ইফ ইউ ট্রুলি ওয়ান্ট টু লার্ন দ্য কোর্ট প্রসেস, একা যাবি। কারণ 14 জন মিলে যদি একটা কোর্টের ভেতর যাস, সেখানে কি হবে বলতো? আর 14 জন মিলে গেলে আলটিমেটলি কিছু শেখা হয় না, গজালি হয় বেশি, ভেজর উল্টোপাল্টা কথাবার্তা, এগুলো করবি না, একা যাবি। এবার এই যে গোটা প্রসেসটা শিখলি, এই যে ফ্যাক্ট অ্যান্ড সার্কামস্ট্যান্সেসটা এভিডেন্স হিসেবে ক্রিয়েট হয়ে গেল বা এই যে এলো, তাহলে এই এভিডেন্সটা নিশ্চয়ই একটা কোনো না কোনো ভ্যালু আছে, বা নিশ্চয়ই এভিডেন্সটার একটা না কোনো জাস্টিফিকেশন থাকে তো জাস্টিফিকেশন। তা এই এভিডেন্সটাকে যদি আমি ডিস্ট্রয় করার কোনো রকম চেষ্টা করি, বা যদি এই এভিডেন্সটাকে আমি কোনোভাবে নষ্ট করতে চাই, যদি আমি জিনিসটাকে ট্যাম্পার করতে চাই, তাহলে মামলার যে জাজমেন্ট, মানে যেটা আমরা এন্ড কনক্লুশন বলছিলাম, সে এন্ড কনক্লুশনটা কিন্তু প্রপারলি কখনো আসবে না, কারণ আসতে পারে না। তাই তো? রাইট অর রং? ভয় পাচ্ছিস কেন বল? হ্যাঁ কি না? তুই তো হেসেই কাটিয়ে দিচ্ছিস অর্ধেক সময়। আচ্ছা, প্রসঙ্গত হচ্ছে ওর নাম রানী, কিন্তু নাম কিন্তু মানে টাইটেল কিন্তু মুখার্জি নয়, ওর অভিনেত্রীও নয়। খুব ভালো একজন ল স্টুডেন্ট। কোন কলেজ বাবা? ব্রিলিয়ান্ট, খুব ভালো। যাক, অভিনয় ইচ্ছা আছে নাকি? না, গুড। তবে তুই মডেল হলে ভালো ইয়ে করবি, মানে তুই যদি মডেলিং করিস অনেক দূর যেতে পারতিস, এটা আমার আইডিয়া। এত বলে আবার এখন লোটা কম্বল গুটিয়ে ল ছেড়ে দিয়ে মডেলিংয়ে নেমে পড়ো না। মানে বললাম বলে উত্তেজিত হয়ে গিয়ে মডেলিং করতে ছুটলাম, সেটা করিস না। ব্যাপারটা তাহলে খুব বাড়াবাড়ি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ইউ ওয়ান্ট টু টেক এ পিকচার? ওকে, ফাইন, ক্লিক ইট আপ ফার্স্ট। না, আমি সিরিয়াসলি বলছি বাবু, দেখ মানে নো নিড টু টেক ইট সিরিয়াসলি। পড়াশোনাটা মন দিয়ে কর। ইন ফিউচার কি হওয়ার ইচ্ছা আছে? বাবার ইচ্ছার কথা আমি জানতে চাইনি। ভেরি গুড, ক্রিমিনাল লয়ার। যাক, ডিফেন্স প্র্যাকটিস করবি তো, না কাউন্সিল প্র্যাকটিস করবি? ডিফেন্স। চাওয়াস, ওয়েলকাম টু মাই স্কোয়াড, হাম হ্যায় হিন্দুস্তান। আলাদাই মজা বল না। ক্রিমিনাল প্র্যাকটিসটা করবি, কিন্তু একটু রিস্ক ফ্যাক্টর থেকে যায়, কিন্তু ঠিক হ্যাঁ, রিস্ক হ্যায় তো ইস্ক হ্যায়, আর ইস্ক হ্যায় তো রিস্ক তো হোগাই। হ্যাঁ কি ক্যা হ্যায়? বল ক্যা বলা? পকেটে বন্দুক নিয়ে ঘুরে বেড়াবি? তোর চেহারাটা দেখেছিস? তুই বন্দুক চালাতে গেলে বন্দুকটা এখন তুই কি জানিস, যখন পিস্তল ফায়ার করবি পিস্তলটা ব্যাক ফায়ার করবে, আর ওই ব্যাক ও বাবা, ওই ব্যাক ফায়ারিং এ তুই এখানে থাকলে তুই ওখান থেকে গিয়ে চায়নায় গিয়ে পড়বি, তারপরে হয় না তো চায়নায় মশা হয়ে যায়। যাক, ঠিক আছে, একদিকে ইচ্ছেটা ভালো, হ্যাঁ বন্দুক ভালো জিনিস, কিন্তু ইচ্ছা আছে যখন ক্রিমিনাল ডিফেন্স লয়ার হওয়ার, তাহলে ভালো করে প্র্যাকটিসটা করতে হবে, ভালো করে পড়াশোনাটা শিখতে হবে। ঠিক আছে? तुम्हारा जुडिशियल सर्विस बहुत बढ़िया, फिर भी उसमें भी क्रिमिनल का 90% रोल तो है ही। थोड़ा जोर से बोल भाई।
और फिर भी लोगों को लगता है कि आई गिव वर्स्ट एग्जाम्पल्स। তারা নিতে পারে ভালো জিনিসগুলো তো সবার জন্য না। आई एग्री फरजाना, जाइयो। हाँ खैर छोड़, बंदर एक चीज जाने, लात कैसे खाना होता है। खैर shall I remove this, shall I eradicate, মুছে দেবো? ওকে, সবাই নোট করেছিস? এবার এই প্রসেসটা যখন সারাদিনে বাড়িতে বসে থাকবি, একটা ট্রিক শিখিয়ে দিই। মানে দিস ইজ আ ট্রিক উইচ ওয়াজ অ্যাকচুয়ালি ইউজফুল ইন মাই লাইফ অ্যাজ ওয়েল। এবং যতজন সাকসেসফুল পার্সনকে দেখেছি, আমি নই, আমি সাকসেসফুল বলে দাবিও করি না, আরও অনেক কিছু করতে হবে, তাই জন্য যারা যতজন সাকসেসফুল হয়েছেন তাদেরকে এই টেকনিকটা তাদের থ্রুতে ধার করে নেওয়া। ধর তুই ফাঁকা বসে আছিস, তোর কোনো কাজ এই মুহূর্তে হয়তো নেই, অ্যাট দিস মোমেন্ট ইউ আর নট হ্যাভিং এনি ওয়ার্ক। এই যে চারটা কলাম না, চারটার একটা পিকচার ক্লিক করে রাখবি, আর ফোনে একটা অ্যাপ ডাউনলোড করে রাখবি এভারনোট বলে, এটা আমি আগেও বলেছি। এভারনোটটা ডাউনলোড করে এই যে ইম্পর্টেন্ট স্ক্রিনশটগুলো এক একটা ফাইলে, ক্রিমিনাল সাইট, সিভিল সাইট বলে না, এক একটা ফাইলের ভিতর রেখে দিবি। ফাঁকা টাইমে বসে আছিস, অর্ধেক টাইম তো ফোনই ঘাটিস, 90% টাইম তো ফোন ঘাটিস, ইয়েস অর নো? সত্যি বল, সাচ বাতাও, কাসম হ্যায় তুমি ফোন ঘাটিস। তো যখন ফোনই ঘাটবি, যখন তোর ওটাই ইন্টারেস্টটাকে নিজের বেনিফিশিয়াল ইন্টারেস্টে কনভার্ট করে নে। এভারনোট খুলে এই চার্টগুলোকে একটু বসে বসে রিভাইজ করে, এতে কী বেনিফিট হবে বলতো? এই ক্রোনোলজিটা তোর মাথায় একদম ব্যাক টু ব্যাক বসে যাবে। হ্যাঁ, এটা এখন হয়তো তো থিওরিটিক্যাল অ্যাম্বিটে বসে যাবে, কিন্তু যখন পরে প্র্যাকটিস করবি, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, এই লাইন আপটা তোকে কতটা মাইলেজ বা কতটা বেনিফিট দেবে তোর ধারণার বাইরে। কারণ দেখ, যখন কোনো একজন জুনিয়র ইন্টার্নকে আমরা নিই, আমি নিই বল, বা আরও যারা সিনিয়ররা আছেন বল, কারণ দেখ আমাদেরও তো কেউ না কেউ সিনিয়র আছে, আমিও কারোর জুনিয়র, আবার আমিও একজনের সিনিয়র, আমারও জুনিয়র আছে, এটা একটা হায়ারার্কি, এটা যাবেই। যখন কোনো জুনিয়রকে প্র্যাকটিসে বা ইন্টার্নশিপে নেওয়া হয় না, সবার প্রথমে তার ভেতরে এই কোয়ালিটিটা দেখা হয় যে সে কতটা পড়াশুনো করেছে, তার থেকেও বেশি সে পড়াশুনোটা কমন সেন্সিক্যাল পার্সপেক্টিভে সিচুয়েশন অনুযায়ী অ্যাপ্লাই করতে পারছে কিনা। ল প্র্যাকটিসের কিন্তু মেন মোটো এটাই। দেখবি যারা MBBS পড়ে, মানে যারা ডক্টর, তারা কিন্তু পড়ার সাথে সাথে দেখবি প্র্যাকটিক্যাল কাজটাও করে, কারণ শুধু যেটা পড়ছিস সেটাই কিন্তু সাফিসিয়েন্ট নয়, ইউ হ্যাভ টু মেক আ প্র্যাকটিস অফ ইট। যার জন্য সপ্তাহে আমি বলেছি একটা দিন অন্তত কোর্টে যাবি, নিজের জন্য একটা দিন রাখবি, কোনো গার্লফ্রেন্ড যাবে না, কোনো বয়ফ্রেন্ড যাবে না, একা যাবো। হ্যাঁ, তুই ওর দিকে সাথে সাথে তাকালি কেন? যখনই গার্লফ্রেন্ডের কথা বল, তুই ওর দিকে তাকালি কেন? ঠিক আছে, দ্যাট আই আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, না একসাথে যাবি না, একা যেতে শেখ। জীবনের যতগুলো ডিফিকাল্ট টাইম থাকবে সেই সময় তোকে লড়াইটা একা করতে হবে। আর তুই যদি মনে করিস আমি কাউকে সাথে নিয়ে লড়াই করবো, আই ক্যান অ্যাসিওর ইউ ওয়ান থিং, তুই সারা জীবন কোনো না কোনো জায়গায় ডুববি। কারণ নিজের পারসেপশনের ওপরে বড় পারসেপশন কিছু হয় বলে আমি বিশ্বাসী নই। আমি বলি না, স্পুন ফিডিং হ্যাবিটটা বন্ধ করতে হবে। কারণ সাথে থাকা মানে কি, দেখ মানে দেখবি এটা খুব বাজে একটা হ্যাবিট, আমি কেন বারণ করি জানিস তো? সাথে কেউ আছে মনে, তুই একটা কমফোর্টেবল জোনে আছিস। ধর আজকে যদি সৈকত তোর পেছনে থাকে, তাহলে তুই একটা কমফোর্ট জোনে আছিস। তুই জানিস যদি কোনো ইস্যু ক্রিয়েট হয়, সৈকত ইজ দেয়ার টু প্রোটেক্ট মি, আমি বেরিয়ে যাবো। কিন্তু যে দিন সৈকত তোর সাথে, ধর কোনো একটা পরিস্থিতি এমন হলো, ওকে হয়তো ওর কাছে আলাদা কোর্টে যেতে হলো, তোকে হয়তো তোর কাছে আলাদা একটা কোর্টে যেতে হলো, তুই সেদিন কোনো ফলস পজিশনে পড়লি, কে সামলাবে? वास्तव अगर किसी दिन तुम एक कोर्ट में गए, उसके साथ साथ सोचो कि दूसरा कोई दूसरा कोर्ट में गए, उस दिन अगर मौका वारदात पे कहीं पे तुम फंस गए, तो वो तो नहीं रहेगी ना तुमको बचाने के लिए, तब तुम क्या करोगे? तो यू हैव टू रेस्क्यू योरसेल्फ, तुमको खुद को निकाल के लाना है। दैट इज वाई रिक्वेस्ट, একসাথে যাবি না। তুই একদিন আলাদা কোর্টে যাবি, তুই একদিন আলাদা কোর্টে যাবি। হ্যাঁ, সপ্তাহে একদিন হাইকোর্ট ভিজিট করতে গেলে সেটা আলাদা ইস্যু। সপ্তাহে মানে হাইকোর্টে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে ঢুকলে সেটা সিঙ্গাম ফিলিং হয়, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। এটা আমি কখনোই ডিনাই করবো না, কারণ আমার গার্লফ্রেন্ডও যখন আমার সাথে যায় তখন আমার ওই ফিলিংটা হয়। ইটস কোয়াইট অবভিয়াস, আফটার অল তো দর্দ তো হাম লোগো কোই পাতা হয় না। যাই হোক, এটা করবি। যেটা বলছিলাম, এবার ব্যাক টু দ্য ফর্ম। রিফ্রেশ হয়ে গেছে পুরো একদম চিল্ড, ভেরি গুড। নাও গেট ব্যাক টু দ্য প্লেথোরা ওয়ান্স এগেন। এই যে এভিডেন্সের জায়গাটা যদি কোনো একজন ব্যক্তি নষ্ট করার চেষ্টা করেন, তখন আমি যাব কোথায়? ওয়্যার টু গো? কিছু তো কোনো প্রিভেন্টিভ মেজারমেন্ট চাই, যে প্রিভেন্টিভ মেজারমেন্ট আমি জায়গাটাকে আটকাতে পারবো। এই প্রিভেন্টিভ মেজারমেন্টের কাজ হচ্ছে সেকশন 192 এবং 193। অলওয়েজ মাথায় রাখবি, আর সেটা আমি আগে ইরেডিকেট করে দিই এখান থেকে। অলওয়েজ রিমেম্বার অ্যাবাউট ওয়ান থিং, সেকশন 191, 92, 93 একসাথেই যায়। যদি আজকে আমি দাঁড়া বিফোর রাইটিং এনিথিং, আগে দেখ আগে কি বলছি। যদি আমি বলি এটা হচ্ছে ফলস এভিডেন্স অ্যান্ড
ফ্যাব্রিকেটিং ফলস এভিডেন্স, আমি শর্টে লিখলাম কারণ এতটা জায়গা হবে না তাই। এটা একটা ট্রায়াঙ্গেলের ভেতরে থাকে। এই ট্রায়াঙ্গেলের ভেতরে এখানে দাঁড়ায় সেকশন 191, এখানে দাঁড়ায় সেকশন 192, আর এখানে দাঁড়ায় সেকশন 193। বোঝা গেল? তার মানে যদি একটা দিকে টান পড়ে, যদি একটা কোনো দিকে প্রবলেম শুরু হয়, তার এফেক্টটা এখানেও পড়বে, এখানে পড়লে এখানেও পড়বে, আবার রিভার্স ব্যাক করে এখানে চলে যাবে। মানে সার্কেলটা বুঝতে পারলি? জাস্ট আ স্পিন। একটা দিকে যদি কোনো এফেক্ট পড়ে, ইফ ইউ ফিল এনি কাইন্ড অফ এফেক্ট ইন এনিওয়্যার, স্টিল ইট উইল রাউন্ড আপ লাইক দিস। যার জন্য আমি আবারও রিকোয়েস্ট করছি, ইন ফিউচার ল প্র্যাকটিস যারা করবি বলে ভাবছিস, এমন কিছু করবি না যেটা কোর্টের কাছে মনে হয় মিথ্যে কথা বলছিস। কারণ একজন জাজ কিন্তু আরেকজন জাজকে তোর ইমপ্রেশনের ব্যাপারে ডিকোড করবেন। কারণ জুডিশিয়ারি ডিপার্টমেন্টে কি হয়, যদি তোর বিহেভিয়ারাল অ্যাপ্রোচ এবং কেসের মেরিটের বেসিসে লড়ার মতো ক্ষমতা থাকে, একজন জাজ কিন্তু আরেকজন জাজকে বলবেন যে দিস পার্সন হ্যাজ আ গুড নলেজ অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাজ আ গুড বিহেভিয়ারাল অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য কোর্ট, which cannot be discarded at any cost। কিন্তু যদি একবার এই জিনিসটা লেগে যায় যে তুই মিথ্যে কথা বলছিস কোর্টের কাছে, কোনো দিক থেকে যদি প্রমাণিত হয়ে যায় যে ইউ আর লাইং টু দ্য কোর্ট, সারা জীবনের জন্য কিন্তু ল প্র্যাকটিসিং ক্যারিয়ার ডিস্ট্রয় হয়ে যাবে। কিছুই না, তুই একটা কোনো কিছু কোর্টের কাছে রিকোয়েস্ট করবি, কোর্ট তোর কথা শুনবে না। এবার যারা জুডিশিয়ারি মেম্বার তারা তো নিশ্চয়ই হাত পা তুলে লড়াই করতে, মানে দে উইল নট কাম ফর আ স্ট্রিট ফাইট। They are very sophisticated person as well as we all are very sophisticated person। তারা কিন্তু ওই অভদ্রতম করবে না। তুই একটা রিকোয়েস্ট করবি, ঠিক আছে ভেবে দেখছি, পরের ডেটে আসুন, ক্যান্সেল, তোর অর্ডারটা দেবে না, তাতে তোরই কিন্তু লস। সো বিহেভিয়ার এবং যে কাজ করছিস সেই ব্যাপারে যেন খুব অ্যালার্ট থাকা হয়। এমন কিচ্ছু করবি না যেটা মিথ্যে, কোর্টের সামনে কিচ্ছু করবি না। তুই কোর্টের বাইরে কি করবি কেউ দেখতে যাবে না, কিন্তু কোর্টের সামনে যেন কোনোদিনও কোনো মিথ্যে কথা রিপ্লাইতে না আসে। And if you lie to the court, আর যদি একবার ধরে নেয়, কি হবে? লাইসেন্স সাসপেনশন প্লাস রেসপেক্ট আর কিছু থাকলো না। এবং তার থেকেও বড় কথা, তোর সম্পর্কে তোর কালিগদের ভেতরে, মানে দেখবি যেখানে তুই বসবি, যে বারটায় বসবি, আমি যেমন হাইকোর্টে বার 5-এ বসি, আমার কালিগদের কিন্তু আমার সম্পর্কে একটা রেসপেক্ট অ্যান্ড রেপুটেশন আছে, বিকজ আই মেনটেন দ্য অনেস্টি। এটা যদি একদিনের জন্য নষ্ট হয়ে যায়, গোটা বার সমেত গোটা হাইকোর্টে এটা ছড়িয়ে যাবে দ্যাট ইউ হ্যাভ ট্রাইড টু মিসলিড দ্য কোর্ট। আর সেটা খুব খারাপ ইমপ্রেশন। কারণ ল কেরিয়ারে দেখ, এখানে তোরা 90% লোকজন হচ্ছে ফার্স্ট জেনারেশন লয়ার। কার কার এখানে ব্যাক সাইডে লয়ার্স আছে? যতজন আজকে প্রেজেন্ট আছিস, কেউ আছে? একজনও নেই, ইনক্লুডিং আমার লাইফেও ছিল না। আই এম দ্য ফার্স্ট জেনারেশন লয়ার। এবার আমাদের জন্য কাজটা না একটু টাফ। দিস ম্যাটার ইজ রিয়েলি ডিফিকাল্ট ফর আস টু মেনটেন আ লেভেল। তো এমন কিছু করবি না যাতে এই সেকশন 191, 92, 93 তোর ওপরে অ্যাপ্লিকেবল হয়ে যায়। পড়ানোর মেন দায়িত্বটাই হচ্ছে এখানে, বা পড়ানো মানে কিন্তু শুধু পড়ানো নয়, তোকে আমি অ্যালার্ট করে দিচ্ছি যে ডোন্ট ট্রাই টু ফলো দিস স্ট্যাটিউট অর দিস টাইপ, মানে এই টাইপের অ্যাটিটিউড যেন ফলো আপ না হয় যে ফলস কিছু করবো। নাও উই উইল গো থ্রু দ্য সেকশন 192 টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইন দ্য সেকশন। কি আছে সেকশনে? হু ওয়ান্টস টু রিড দ্য সেকশন 192? রিকা, you wanna read? Cool. দাঁড়া, 1 মিনিট দাঁড়া, লেট মি ওপেন ইট আপ। 192টা পড়ে আমরা একটু বোঝার চেষ্টা করব, কারণ আগের দিন আমরা 191টা পড়েছিলাম, 191টা পড়েছিলাম। ঘরে में एक बार जाके कि रिवाइज कियो बुशरा? बहुत बढ़िया। পড়ো। ফ্যাব্রিকেটিং ফলস এভিডেন্স সেকশন 192 পড়ো। Whoever causes any circumstance to exist or makes any false entry in any book or record or electronic record, or makes any document or electronic record containing a false statement, intending that such circumstance, false entry or false statement may appear in evidence in a judicial proceeding or in a proceeding taken by law before a public servant as such or before an arbitrator, and that such circumstance, false entry or false statement so appearing in evidence may cause any person who in such proceeding is to form an opinion upon the evidence to entertain an erroneous opinion touching any point material to the result of such proceeding is said to fabricate false evidence.
অর্থাৎ যদি কোর্ট প্রসিডিংসের ভেতরে আমি এমন কোনো একটা স্টেটমেন্ট বা আমি এমন কোনো একটা রিটেন কিছুকে পাবলিশ করার চেষ্টা করি যে জিনিসটা কোনোভাবে একটা ফলস ইমপ্রেশনকে ক্রিয়েট করছে, সেটাকে আমরা বলছি ফ্যাব্রিকেটিং ফলস এভিডেন্স। ভালো করে একটু বিষয়টা বোঝার চেষ্টা কর। লেট মি ড্র সামথিং। আমি ওভারঅল মরাল অফ দ্য স্টোরিটা বোঝালাম, এর ভেতরে অনেকগুলো গল্প আছে, সেটাকে বুঝতে হবে, ভালো করে বুঝবি। জলি এলএলবি দেখেছিস? টু বলিনি, এলএলবি দেখেছিস? জলি এলএলবি, গুড। ওখানে মনে কর ড্রাইভারের সিনটা মনে আছে? रिमेंबर द सीन ऑफ द ड्राइवर? झूठ बोल रहा है तू, तुझे मालूम भी है कि कोर्ट के अंदर झूठ बोलने का नतीजा क्या होता है? चल मुर्गा बन जा। মনে আছে? তারপরে কুকুরুকু, রিমেম্বার? মনে আছে তো জায়গাটা? দেখ क्या हुआ? আচ্ছা কুকুরুকু, আচ্ছা যাই হোক, তাহলে আই হোপ ইউ রিমেম্বার। আজকে যদি তুই কোর্টে, ভালো করে বোঝ, আজকে যদি তুই কোর্টে কোনো একটা উইটনেস হিসাবে একটা এমন কোনো স্টেটমেন্ট পাবলিশ করিস যে স্টেটমেন্টটা ফলস, এবার কোর্ট তো সেটাকেই সত্যি বলে ধরতে পারে, বাট উইচ ইউ নো দ্যাট হোয়াট এভার আই এম স্টেটিং দিস ইজ আ ফলস এভিডেন্স, বা আমি যে স্টেটমেন্টটা দিচ্ছি দ্যাট ইজ আ ফলস স্টেটমেন্ট। বা কোনো একজন জাজ কোর্টের ভেতরে বসে আছেন, জাজের কাছে এই উইটনেসের এই স্টেটমেন্টটা একটা ফলস ওয়েতে এলো, তা জাজ তো সেটাকেই সত্যি বলে প্রিজিউম করবেন। কিন্তু যার অ্যাকচুয়ালিটিতে লস হয়েছে, দ্য পার্সন হু হ্যাজ অ্যাকচুয়ালি সাফার্ড দ্য লস আমরা এখানে বলছি না, আমরা বলছি ইনজুরি। ওই মার্ডারের এক্সাম্পলটা যেটা আমরা সেকশন 300 অনুযায়ী ধরে এগোচ্ছিলাম, 300 and 302, যে পার্সনটা লস বা ইনজুরি হয়েছে সেই পার্সনটার সাথে কি জাস্টিস করা হলো? অথবা এই যে তুই স্টেটমেন্টটা দিলি, মাথায় রাখবি তুই যা স্টেটমেন্ট দিবি সেটা কিন্তু কোর্ট নোট ডাউন করে রাখবে। কেননা তুই যদি পরে গিয়ে তো স্টেটমেন্ট চেঞ্জ করে দিস, তাহলে সেখানে কোর্টের কাছে একটা সাবস্ট্যান্টিভ পিস অফ এভিডেন্স থাকাটা দরকার, যেটার উপরে বেস করে কোর্ট তোর এগেনস্টও ইউজ করতে পারে, ফেভারেও ইউজ করতে পারে। Cause a statement can be used against of you in favor of you as well. The court of record, শাবাশ, very good. কোর্ট অফ রেকর্ড কোথায় পড়েছি এটা? শাবাশ। কিন্তু এটা আমরা কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আন্ডারেও পড়বো, আবার দেরি আছে সেটা অবশ্য, কিন্তু কনস্টিটিউশনেও পড়বো। দেখো, তাহলে এই যে স্টেটমেন্টটার বেসিসে একটা ফলস রিপ্রেজেন্টেশন আমি কোর্টের কাছে রাখলাম, সেটা কোনো অবস্থাতেই তো অ্যাপ্রোপ্রিয়েট নয়, বা এই স্টেটমেন্টটার উপরে বেস করে কোর্ট একটা ভুল জাজমেন্টও তো প্রডিউস করতে পারে। হ্যাঁ, সেই স্টেটমেন্টটাকে ক্রস এক্সামিনেশন করা হবে, সেই স্টেটমেন্টটার বেসিসে এক্সামিনেশন ইন চিফে তুই যে এফিডেভিট করবি সেই এফিডেভিটটাকে অ্যাফার্ম করতে হবে, সব ঠিক আছে। কিন্তু যদি তুই জেনে বুঝে এমন কোনো স্টেটমেন্ট দিস যেটা কোনো জুডিশিয়ারির কাছে অ্যাপিয়ার করতে পারে, অথবা কোনো একজন পার্টিকুলার পাবলিক সার্ভেন্ট, যে পাবলিক সার্ভেন্ট সেই পার্টিকুলার স্টেটমেন্টের উপরে বেস করে কোনো ডিসিশন নিতে পারেন, এবং যখন তুমি অ্যাওয়্যার অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে স্টেটমেন্ট তুমি পাবলিশ করছো সেই স্টেটমেন্টটা ফলস, এবং সেটার উপরে বেস করে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটাকে যখন আমরা মিথ্যের অ্যাঙ্গেল থেকে জাস্টিফাই করছি, সেটাকে আমরা বলছি ফ্যাব্রিকেশন অফ ফলস এভিডেন্স, যেটা আমরা সেকশন 192 অফ দি ইন্ডিয়ান পেনাল কোডের আন্ডারে পড়ছি। আর আগের দিন আমরা সেকশন 191-এ কি পড়েছিলাম? 191 হেডিং কি বলছে? গিভিং ফলস এভিডেন্স। আর এখানে আমরা বলছি ফ্যাব্রিকেটিং ফলস এভিডেন্স। দুটো মাঝখানে ব্যাপারটা বুঝতে পারলি? এবার এখানে আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, কারা কারা এখানে ওয়েস্ট বেঙ্গল জুডিशियल सर्विसेज জন্য इंटरेस्टेड इन फ्यूचर? जो लोग भी है हाथ तो उठा लो कम से कम, कैसे मालूम चलेगा हमको? 3 4, वेरी गुड। তোর? হ্যাঁ হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে থাকিসও না, আমি থাকতে বলছিও না, তোমরা भी ইচ্ছা তো বহুত বড় यार, তোর ইচ্ছে তো এত একটু ভয় পাচ্ছিস কেন? চেষ্টা করবি, হ্যাঁ ঠিক আছে, চেষ্টাটা ইম্পর্টেন্ট। বাকিটা কি হবে সেটা তো কিছুটা তো উপরে ঠিক করাই আছে, প্রিফিক্স ব্যাপার যেহেতু, ওনার ইচ্ছে ছাড়া তো কিছুই হবে না, আমরা যতই চেষ্টা করি না কেন। তাহলে এতজনের ইচ্ছে আছে, এটা মাথায় রাখবি। সেকশন 192 এর সেকেন্ড ইলাস্ট্রেশনটা থেকে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের মেন্স পরীক্ষা আইপিসিতে কোয়েশ্চেন ফ্রেম করে। পর একবার রিকা একটু সেকেন্ড ইলাস্ট্রেশনটা পড়বি। Illustration B.
A makes আগে বিটা পড়বো, তারপর এটা পড়বো, তারপর সিটা পড়বো। পড়। A makes a false entry in his shop book for the purpose of using it as Corroborative evidence in a court of justice. A has fabricated false evidence. অর্থাৎ এ একটা ফলস এন্ট্রি করলো কোনো একটা সব বুকে, যেটাকে একটা করোবোরেটিভ এভিডেন্স হিসেবে কোর্টের সামনে পেশ করা যায়, কিন্তু এভিডেন্স হিসেবে যেটাকে পেশ করবো সেটা তো ফলস। দেয়ারফর এ কে ট্রিট করা হবে অ্যাজ দ্যাট এ হ্যাজ ফ্যাব্রিকেটেড দ্য ফলস এভিডেন্স। এই ইলাস্ট্রেশনটাকে হাইলি ইম্পর্টেন্ট বলে মার্ক করে রাখ। মেন্স পরীক্ষা আইপিসিতে, জুডিশিয়াল সার্ভিসে আইপিসি কত নম্বরের কোয়েশ্চেন আসে জানা আছে রানি? 50 মার্কস। সিআরপিসি এবং আইপিসি মিলিয়ে আসে হচ্ছে 50 নাম্বার। আইপিসিতে এই ইলাস্ট্রেশন থেকে কিন্তু কোয়েশ্চেন ফ্রেম করে, যার জন্য বলছি अगर इच्छा है, इफ यू आर सचमुच इंटरेस्टेड इन फ्यूचर फॉर द वेस्ट बंगाल जुडिशियरी, तो इस वाला जो इलास्ट्रेशन है उसको पॉइंट आउट करके रखो और इसको बार बार दोहराते रहना है। घर पे खाली टाइम बैठे हो तो बार बार दोहराओ इस सारी चीज़ों को, तब ये चीज़ याद होगा। देखिए এবারে ইলাস্ট্রেশন এ তে আয়, এবার পড়, এটা পড়। A puts jewel into a box belonging to Z. এ কিছু জুয়েলস পুট করলো একটা বক্সে, যে বক্সের ওনারশিপ কার? জেড এর। পড়ো। With the intention that they may be found in that box. কি ইন্টেনশন ছিল? যে যখন বক্সটা খুঁজে এক্স্যাক্টলি পাওয়া যাবে, পড়। And that this circumstance may cause Z to be convicted of theft. থেফট। যখন এই বক্সটা খুঁজে পাওয়া যাবে, লোকে কি ভাববে? জেড চুরি করেছে। এখানে এ কি করলো? ফ্যাব্রিকেশন অফ ফলস এভিডেন্স ক্রিয়েট করলো। এবার এখান থেকে আরেকটা বিষয় ইনডাইরেক্টলি বোঝার আছে, যে সবসময় যে যদি কোনো একটা ফলস স্টেটমেন্ট দিই, সেটাই কিন্তু শুধুমাত্র ফলস এভিডেন্স হিসেবে ট্রিট করা যায় না। ইফ আই মেক এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটি, ভালো করে বুঝবি, অ্যাক্টিভিটি স্ল্যাশ অ্যাক্টিভিটিস, যদি একটা কোনো অ্যাক্টিভিটি করি বা অ্যাক্টিভিটিস যদি করি, সেটার বেসিসে যদি কোনো ফলস রিপ্রেজেন্টেশন হয়, সেটাও কিন্তু ফ্যাব্রিকেটিং বা ফ্যাব্রিকেশন অফ দ্য ফলস এভিডেন্স। এটা আমরা ছোটোবেলায় স্কুলে করতাম অনেক ক্ষেত্রে। কি করতাম? ছোটোবেলা দেখবি বন্ধু বান্ধবদের ভেতরে ঝামেলা হচ্ছে, মানে এটা স্কুল লাইফে এগুলো হয়, কলেজ লাইফে হয় না বলবো না, কলেজ লাইফে भी तो होता ही है कहीं कभार, और लॉ डिपार्टमेंट इज फेमस फॉर ऑल दिस चुतियाप्पास। যাই হোক, স্কুল লাইফে এটা হতো, দেখবি দুজনের ভেতরে ঝামেলা লেগেছে, এর ব্যাগ থেকে জিনিসটা বের করে, ধর আমার তোর ওপর ডাইরেক্ট প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই, রিভেঞ্জ আমি নিতে চাই কিন্তু আমি তোর সাথে নিতে পারবো না। আমি কি করলাম? আমি রিভেঞ্জটা চ্যানেলাইজ করে অন্যের ওপর দিয়ে নিলাম। তোর ব্যাগ থেকে একটা জিনিস বের করলাম, বের করে আবদুল্লার ব্যাগে পাচার করে দিলাম। এবার যখন ওভারঅল একটা ইন্টারপ্রিটেশন আসবে, যখন লোকে খোঁজার চেষ্টা করবে, খোঁজ 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 খোঁজ, টাক আবদুল্লার ব্যাগ থেকে বেরোচ্ছে লেডিস পার্স, আবদুল্লার ব্যাগ থেকে বেরোচ্ছে লেডিস পার্স। 90% লোকের প্রবাবিলিটি কি দাঁড়াবে? আবদুল্লাহ চোর। কিন্তু অ্যাকচুয়ালিটিতে তো ব্যাপারটা সেটা নয়। এই যে কাজটি আমি করলাম, এর মানে হচ্ছে আমি একটা ফলস জিনিসকে রিপ্রেজেন্ট করার অন্যভাবে চেষ্টা করলাম। এবার আবদুল্লাহ চাইলে এটার এগেনস্টে কিন্তু আমার এগেনস্টে 1 কোটি টাকার ডিফামেশন স্যুটও ফাইল করতে পারে, যদিও করবে না, সেটা আলাদা ইস্যু। যদি এই ঘটনাটা আমি সত্যি কখনো করি তোর সাথে, কজ ইউ নেভার নো মাই মাইন্ড, কিন্তু আমি চাই তুই করবি না। বল, করবি ভাই? বল। হ্যাঁ করবি। वेरी गुड, ठीक है, दैट्स व्हाट आई एक्चुअली वांटेड टू नो। गुड। क्या हुआ? हाँ, पैसे के लिए सब कुछ हो सकता है बिल्कुल, लेकिन उल्टा तरफ जब हम खराए तो थोड़ा मुश्किल है, थोड़ा तो मुश्किल है। चलो सीटा पढ़ो। A with intention of causing Z to be convicted of a criminal conspiracy writes a letter in imitation of Z's handwriting. দাঁড়া, এটাও দেখবি ডিফারেন্ট সিনেমাতে দেখানো হয়। আমি কেন সিনেমার ঘটনাগুলো তুলে আনি বলতো? বিকজ দ্যাট ইজ পিক্টোগ্রাফিক মেমোরি, মনে থাকবে বেশি। 3 ইডিয়টস তো দেখেছিস, ভুলে গেছিস? প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মনে আছে। যদি আমি ধরানো শুরু করি, ইঞ্চিতে ইঞ্চিতে মনে আছে। সবার আগে তো মনে আছে হচ্ছে মাল খেয়ে, রাইট? দেখবি ওটা কেন বলতো? বিকজ ওটা একটা ফান মোমেন্ট। মদ খাওয়াটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ওই যে তারপরে যে ইনিশিয়েশনটা ক্রিয়েট হয়েছে, ওই যে রাস্তাতে অল ইজ ওয়েল, ওই একটা ফিনিশটা বা ওই মজাটাই কিন্তু এখনো দেখ তোর মাথায় আছে। দ্যাটস ওয়াই এটাকে বলে পিক্টোগ্রাফিক মেমোরি, যেটা সবসময় স্টোর থাকবে, তুই চাইলেও ভুলতে পারবি না, রাইট? বিদু শাস্ত্র বুদ্ধের ক্যারেক্টারটা কেরম ছিল মনে আছে? লোকটা তুই মনে করে দেখ, এখনই তোর চোখের সামনে ভাসছে। আমায় মনে করে তোলো না, তোর এখনই চোখের সামনে ভাসছে, বিকজ দিস ইজ পিক্টোগ্রাফিক মেমোরি। এবার মনে করে দেখ, ধর আজকে দুটো হাতে আমি লেখার চেষ্টা করছি সাইমালটেনিয়াসলি, হুইচ আই কান্ট।
আই এম ট্রাইং, ঠিক আছে, ধর আমি চেষ্টা করছি। সাপোজ পিকটো, বাবা যাই হোক, হবে না, আর এটা হয় না, আমি জাস্ট মজা করার জন্য করলাম, এটা সম্ভব নয়। কিন্তু কিন্তু দেখ, আজকে এই যে হ্যান্ড রাইটিংটা আমি দেখতে পাচ্ছিস, আমার যে হ্যান্ড রাইটিংটা আছে, আমার হ্যান্ড রাইটিং হুবহু তুই কপি করতে পারবি? হুবহু পারবি না। হ্যাঁ, ক্যালিগ্রাফিক যারা আছে বা যারা ক্যালিগ্রাফি করেন তারা হয়তো কিছুটা পারেন, কিন্তু এন্টায়ারলি সম্ভব নয়, কারণ দুটো মানুষের বেসিক থট প্রসেস ডিফারেন্ট, তো একদম পারবি না। এবার ধরা যাক আজকে আবদুল্লাহর হ্যান্ড রাইটিং, মানে আজকে ভাবছি আবদুল্লাহ স্যার আজকে আমাকে নিয়েই পড়েছে, আবদুল্লাহর হ্যান্ড রাইটিং দেখবি একটু ওই মশা তাড়ানোর মতো, মানে আবদুল্লাহর হ্যান্ড রাইটিংটা আমার সামটাইমস ফিল লাইক একটা মশার ডানাতে কালি লাগিয়ে ছাড়া হয়েছে ও সেটা পঁ পঁ করে উঠছে। তো দ্যাট ইজ গুড, সামটাইমস ইটস গুড। না, এটা বেয়ার অ্যাক্ট, ওখানে লেখা নেই। ওর খাতাটা চেক করবি, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। ওই দেখ ইউ উইল ফিল লাইক দ্যাট। আরে আমি মজা করছি, ওফ তুই ওরম ভাবে নিচ্ছিস কেন? মজা করছি তো। ধর আবদুল্লাহর হ্যান্ড রাইটিংয়ে আমি একটা কিছু, এই রাখ, হয়ে গেছে, আরে পেলে শুরু আর দেখে কে। ধর আবদুল্লাহর হ্যান্ড রাইটিংয়ে আমি একটা লেটার লিখে ফারজানাকে পাঠালাম, লেখা ছিল তাদের প্রেমপত্র, রিপ্রেজেন্ট করেছি আবদুল্লাহর নাম, লিখেছি ওর হ্যান্ড রাইটিংয়ে। এবার আবদুল্লাহর অলরেডি গার্লফ্রেন্ড আছে, এক্সাম্পল ওয়াইজ। এবার যখনই জিনিসটা গিয়ে ফারজানার কাছে পৌঁছালো, মানে আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কনসিকুয়েন্সেস অফ দিস সিচুয়েশন। ফার্স্টে কি হবে জানি না, কথাবার্তা তো পরে, আগে একটা বেধরক্কা পেদানো হবে আবদুল্লাহকে। হ্যাঁ, কি পড়িস? হ্যাঁ, ওই তো হাই হিলস দিয়ে পেটানো হবে। যাই হোক, এই যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু আবদুল্লাহর কোনো দোষ নেই। আমি ওর বিহাফে কাজটা এমনভাবে করেছি যাতে এটা দেখে মনে হয় আমিই কাজটা করেছি, না আবদুল্লাহই করেছে। এটাকে বলছি আমরা ফ্যাব্রিকেটিং ফলস এভিডেন্স। এবার ইলাস্ট্রেশনটা পর আরো বুঝতে সুবিধা হবে। একবার পর, না পড়লে বুঝবি কি করে? With intention of causing Z to be convicted of a criminal conspiracy, writes a letter in imitation of Z's handwriting, purporting To be addressed to an accomplice in such criminal conspiracy, and puts the letter in a place which he knows that the officers of the police are likely to search. A has fabricated ফলস এভিডেন্স। ব্যাপারটা বোঝা গেল? সেম স্টোরি লাইন, আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বোঝালাম। দেখিস বাবা, করে ফেলিস না আবার।